বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলবে, পাশাপাশি তোমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। তোমাদের এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার নিমিত্তে সরকারি বিএল কলেজ খুলনা এই অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা হাতে নিয়েছে এবং আমি বরাবরের মতো তোমাদের সামনে প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে হাজির হয়েছি। মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, সরকারি বিএল কলেজ খুলনা। ওকে, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত ক্লাসে ধারাবাহিকতায় আমরা আলোচনা করব হলো প্রজেক্ট প্ল্যানিং। আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম প্রজেক্ট প্ল্যান নিয়ে, আর আজকে করব আমরা প্রজেক্ট প্ল্যানিং নিয়ে। প্ল্যান এবং প্ল্যানিংয়ের মধ্যে পার্থক্য তোমরা ইতোমধ্যে জেনেছ। প্ল্যানটা কি? প্ল্যান ইজ এ ডকুমেন্ট, অ্যাপ্রুভড ডকুমেন্ট ফ্রম এনি লিগ্যাল অথরিটি। বাট এখন আমরা দেখি প্ল্যানিংটা কি। প্ল্যানিং কিন্তু প্রসেস। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্ল্যানিং ইজ এ প্রসেস, a set of activities, okay, accomplish selected aims or goals. তাহলে প্ল্যানিং ইজ এ প্রসেস। তাহলে প্ল্যানিং কে করে থাকে? দেখো, এভরি ইন দ্য প্রজেক্ট টিম শুড বি ইনভলভড। প্রজেক্ট ম্যানেজার সবাই কিন্তু প্রজেক্ট প্ল্যানিংয়ের সাথে যুক্ত, প্রসেসের সাথে যুক্ত, কিন্তু প্ল্যানের সাথে আবার সবাই কিন্তু যুক্ত না। আচ্ছা, প্রজেক্ট প্ল্যান অ্যান্ড প্রজেক্ট প্ল্যানিং। হ্যাঁ, এই স্লাইডটা এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, আবার আমি নিয়ে আসলাম তোমাদের ক্লিয়ার করার জন্য। দেখো, প্ল্যানটা হলো কি এ ফর্মাল অ্যাপ্রুভ ডকুমেন্ট, আর প্রসেসটা হলো, আর প্ল্যানিংটা হলো প্রসেস ইনভলভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ প্রজেক্ট প্ল্যান। যে প্রসেসটা কী করে? একটা প্রজেক্ট প্ল্যান বাস্তবায়িত করে। পারপাস অফ প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিংয়ের অনেকগুলো উদ্দেশ্য আছে, আমরা সবগুলো দেখব। ডিরেক্টিং, কিসের ডিরেক্টিং? অবজেক্টিভ, গোলস, স্পেশাল ইনফ্লুয়েন্স, কনস্ট্রেন্টস অন দ্য প্রজেক্ট স্কোপ, সবগুলোকে কিন্তু ইনফ্লুয়েন্স করে কে? এই প্ল্যানিং। তাহলে ফার্স্ট পারপাস হলো ইজ টু ডিরেক্টিং। ওকে, সেকেন্ড হলো আইডেন্টিফাইং। আইডেন্টিফাই কী করবো? অ্যাকশান, রিস্ক, রেসপন্সিবিলিটি আমরা আইডেন্টিফাই করব। গাইডিং, আমরা গাইড করব, অ্যাক্টিভিটিসগুলো গাইড করব, ঠিক আছে, প্রসিডিউরগুলো আমরা গাইড করব। প্রিপেয়ারিং, আমরা প্রিপেয়ার করব কি? এই যে ফ্লেক্সিবিলিটি, আমরা কোথায় কি চেঞ্জ নিয়ে আসতে হবে, ইন্টিগ্রিটি, ডিউরেবিলিটি, এই বিষয়গুলো আমরা প্রজেক্ট প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসব। এখন বলছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্ল্যানিং। প্ল্যানিংয়ের কী কী বেনিফিট আছে? দেখো, আর্লি ওয়ার্নিং সিস্টেম, সো দ্যাট প্রবলেমস আর আইডেন্টিফাইড হোয়াইল দ্যার ইজ স্টিল টাইম টু ডু সামথিং অ্যাবাউট দ্যাম। প্রজেক্ট প্ল্যানিংয়ের সব থেকে বড় যে সুবিধা সেটি হলো আর্লি ওয়ার্নিং সিস্টেম। ওয়ার্নিং সিস্টেম হিসেবে কাজ করে। এখন আমরা দেখি প্ল্যানিং প্রসেসটা। প্ল্যানিং প্রসেসে কী কী আসে? দেখো, ডিভাইজিং অ্যান্ড মেনটেনিং এ ওয়ার্কেবল স্কিম টু অ্যাকমপ্লিশ দ্য বিজনেস নিড দ্যাট দ্য প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন টু অ্যাড্রেস। হ্যাঁ, আমরা আগে যেটা বললাম সংজ্ঞার মধ্যে চলে এসেছে। আমরা নেক্সট দেখি প্ল্যানিং প্রসেসে। দেখো, what is the process for developing a plan? There are 4 key stages in developing a robust plan. তাহলে 4টা স্টেজ আছে। কি কি স্টেজ আমরা একটু দেখি।
আমরা এই যে স্টেজ 1 আইডেন্টিফাই স্ট্রাকচার অ্যান্ড ডিফাইন দ্য প্রোডাক্টস, তাহলে আমরা প্রথম সেন্টেন্স থেকে বুঝতে পারছি স্টেজ 1 এ প্রজেক্ট প্ল্যানিং এর স্টেজ 1 হলো আইডেন্টিফাই স্ট্রাকচার অ্যান্ড ডিফাইন করতে হবে প্রোডাক্ট, নিডেড প্রোডাক্টগুলো। দেন আমরা স্টেজ 2 তে দেখি অ্যাক্টিভিটিস এবং রিসোর্সগুলো, প্রয়োজনীয় যে অ্যাক্টিভিটিস এবং রিসোর্সগুলো আইডেন্টিফাই করা। থার্ড কি কোয়ান্টিটি অফ রিসোর্সেস অ্যান্ড ফিনান্সিয়াল কস্ট, হ্যাঁ রিসোর্সের কোয়ান্টিটি এবং তার কস্ট অ্যাসোসিয়েট করাটা, এস্টিমেট করাটা হলো প্রজেক্ট প্ল্যানিংয়ের অন্যতম ফাংশন। স্টেজ 4 এ দেখো আইডেন্টিফাই অ্যান্ড অ্যানালাইসিস রিস্ক, তাহলে রিস্কটা অ্যানালাইসিস করা, মিনিমাইজ করা করে একটা প্ল্যানকে এক্সিকিউট করা হলো প্ল্যানিংয়ের কাজ। নেক্সট আমরা দেখি স্টেজ 1 এ, আমরা এখানে একটু ডিটেলস দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, স্লাইডে দেখো ডিফাইনিং স্কোপ অ্যান্ড রেসপন্সিবিলিটি। স্টেজ 1 এ কিন্তু স্কোপটা ডিফাইন করা আছে। এখানে এই যে দেখো টু এনশিওর দ্যাট অল দ্য ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টস নিডেড টু অ্যাচিভ দ্য প্রজেক্ট অবজেক্টিভস অ্যান্ড ইনক্লুডেড ইন দ্য প্ল্যান আর ইনক্লুডেড ইন দ্য প্ল্যান। এটা হলো উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? স্টেজ 1 এর। তারপর একটা হায়ারার্কিক্যাল ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা, যেখানে স্কোপ, কোয়ালিটি, কস্ট, টাইম, রিস্ক এগুলো অ্যাসোসিয়েট করা থাকবে লেভেল ওয়াইজ। স্পেসিফাই দ্য অর্গানাইজেশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর ম্যানেজিং দ্য ওয়ার্ক অ্যান্ড ডেলিভারিং দ্য প্রোডাক্ট। অর্গানাইজিং এবং রেসপন্সিবিলিটিস থাকতে হবে কাজের মধ্যে। আর প্রিন্সিপালগুলো কি? ব্রেক ডাউন দ্য প্রজেক্ট ওয়ার্ক ইন্টু কোহেসিভ ওয়ার্ক প্যাকেজ, ডিফাইন দ্য রিকোয়ার্ড রেজাল্ট বিফোর কনসিডারিং হাউ টু অ্যাচিভ দেম। এগুলো হলো গাইডিং প্রিন্সিপাল। এটা পিডি, প্রসেস ডেসক্রিপশন। তাহলে পিডিতে আবার পিবিএস লাগবে, প্রোডাক্ট ব্রেকডাউন স্ট্রাকচার। তোমরা নেক্সট ক্লাসগুলোতে আরও ডিটেলস দেখবে। আর ডব্লিউবিএস লাগবে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আর লাগবে কি? ডব্লিউপিডি। টার্মিনোলজিগুলো তোমরা দেখে রাখো। পিডিতে অর্থাৎ প্রোডাক্ট ডেসক্রিপশানে, ঠিক আছে, অথবা প্রসেস ডেসক্রিপশানে, এগুলো কিন্তু আমাদের লাগবে। রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স লাগবে প্রসেস ডেসক্রিপশানে। স্টেজ 2টা কি? শিডিউলিং অ্যান্ড টাইম রিসোর্স অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা টাইম এবং রিসোর্সটা অ্যানালাইসিস করব, শিডিউল করব। এর উদ্দেশ্যটা কি? এর প্রধান উদ্দেশ্য হলো টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটিস, কোন অ্যাক্টিভিটিসগুলো আমাদের দরকার, এবং টু এস্টিমেট দ্য টাইম অ্যান্ড রিসোর্সেস, আমাদের কতটুকু সময় দরকার এবং কতটুকু সম্পদ দরকার। টু কনস্ট্রাক্ট এ শিডিউল দ্যাট টেক অ্যাকাউন্ট অফ লজিক্যাল ডিপেন্ডেন্সিস অ্যান্ড রিসোর্স অ্যাভেলেবিলিটি। তাহলে একটা শিডিউল কনস্ট্রাক্ট করা এর উদ্দেশ্য। এর মৌলিক নীতিমালাগুলো কি? টাইম অ্যান্ড রিসোর্সেস নিডেড টু কমপ্লিট ইস অ্যাক্টিভিটি ইউজুয়ালি ডিপেন্ড অন দ্য সিকুয়েন্স ইন হুইচ দ্য অ্যাক্টিভিটিস আর ক্যারিড আউট। হ্যাঁ, টাইম এবং রিসোর্স কতটুকু লাগবে সেটা বের করা, সেটা বের করাটা অন্যতম আমাদের মৌলিক কাজ। এই জায়গাটা কিন্তু একেবারে ফান্ডামেন্টাল জায়গা। স্টেজ 3 হলো কস্ট এবং বাজেট নিয়ে। একেবারে আগে তো টাইম এবং রিসোর্স দেখলে স্টেজ 2তে, কিন্তু এখানে স্টেজ 3তে এসে তোমাকে কস্ট এস্টিমেট করতে হবে এবং বাজেটিং করে ফেলতে হবে। তাহলে এখানে কি অবজেক্টিভটা একই? আমরা আগের স্লাইডে যেটা বললাম যে কস্ট এবং রিসোর্সটা অ্যালোকেট করা, এস্টিমেট করা, ফর্মুলেট করা এবং ডিস্ট্রিবিউট করা, কখন, কোথায়, কোন জায়গাতে, কোন সেক্টরে, কোন কাজে কতটুকু খরচ হবে। এই যে এখানে দেখো টাইম ফেসড বাজেট, একেবারে টাইম ওয়াইজ, যে প্রথম 3 মাসে আমরা এই পরিমাণ এই কাজ কমপ্লিট করব এবং এই পরিমাণ আমরা ব্যয় করব। ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমার টাইম এবং কস্ট এই দুইটা মাথায় রেখে তোমাকে শিডিউল করতে হবে।
স্টেজ 4 রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড রেসপন্স প্ল্যানিং। হ্যাঁ, তাহলে আমরা স্টেজ এর আগের স্টেজগুলোতে আমরা দেখলাম রিসোর্স অ্যালোকেশন, পরে দেখলাম কস্ট এবং টাইম অ্যালোকেশন, আর এখানে কিন্তু রিস্ক মিনিমাইজেশন বা রিস্ক অ্যানালাইসিস এবং প্ল্যানিংটাকে কী করে এক্সপিডিট করা। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো এই যে ওভারঅল রিস্ক এক্সপোজার করা, রিস্ক এক্সপোজারটা ডিটারমাইন করা এবং কস্ট ইফেক্টিভ রিস্কটা ডেভেলপ করা। আমাদের রিস্কটা যেন আমাদের খরচ বাড়িয়ে না দেয় সেই দিকে খেয়াল রাখা। আমাদের গাইডিং প্রিন্সিপালগুলো কি? অবশ্যই আমাদের এমন কোনো কাজ বা এমন কোনো অ্যাক্টিভিটিস আমরা আবেগের বশবর্তী হয়ে করব না যাতে প্রজেক্ট বাস্তবায়িত না হয়, অথবা বাস্তবায়িত হলেও ডিলে হয় অথবা খরচ বেশি হয়, তেমন কোনো কাজ আমরা করব না। ওকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আশা করি তোমরা এর মাধ্যমে এই যে একটু কাঠখোট্টা বিষয়, এই প্রজেক্ট রিলেটেড, প্রজেক্ট প্ল্যানিং, লাইফ সাইকেল, এই বিষয়গুলো তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো বলে আমি আশা করি। তোমরা দেখো বাসায় যে যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবে। আমি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমি আমার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের অগ্রগতি কামনা করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।